উই লার্ন ইনভেস্টিং এ স্বাগত। কলকাতার বাজারে আজ একেবারে জোর আলোচনা চলছে, তাই না? ভারতের শেয়ার বাজার মানে হঠাৎ করে বেশ খানিকটা পড়ল। একদম। জুন 12 বৃহস্পতিবার সবাই একটু অবাকই হয়েছেন, কারণ টানা 6 দিন তো বাজারটা বেশ ভালোই উঠছিল। হ্যাঁ, সেটাই তো। তো এই যে পতনটা হলো, এর কারণটা কি? উই লার্ন ইনভেস্টিং আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলোই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। ঠিক তাই। দেখুন, সেন্সেক্স প্রায় 800 পয়েন্টস নিচে নেমেছে, আর নিফটি সেটাও 24,900 নিচে। তো সামরিয়াকারদের জন্য, মানে যারা ইনভেস্ট করেন, তাদের জন্য এই কারণগুলো বোঝাটা খুব জরুরি। অবশ্যই। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সোর্স মেটেরিয়াল ঘেটে, মানে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে মূল বিষয়গুলো তুলে ধরতে। উই লার্ন ইনভেস্টিং সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। দারুণ। চলুন তাহলে শুরুতেই নাম্বারসটা একটু দেখে নিই। সেন্সেক্স বন্ধ হয়েছে 81,691.98, মানে প্রায় 823 পয়েন্টস বা 1% পতন। হ্যাঁ, আর নিফটি শেষ করেছে 24,888.20, মানে 253 পয়েন্টস বা 1%-এর একটু বেশি কমেছে। তার মানে শর্মায়কারদের সম্মিলিত সম্পদ, মার্কেট ক্যাপিটালাইজেশন যাকে বলে, সেটা কমেছে প্রায় 4.19 লাখ কোটি টাকা। এটা তো বেশ বড় অঙ্ক। অবশ্যই বড় অঙ্ক। তো এত বড় পতনের কারণটা কি? একটা কারণ না, নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে। দেখুন, ঠিক ধরেছেন, মানে বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করেছে, বিশেষ করে আন্তর্জাতিক কারণগুলো। যেমন? প্রথমত মিডল ইস্টের উত্তেজনা, মানে মধ্যপ্রাচ্যের টেনশনটা আবার বেড়েছে। ইউএস পার্সোনেল সরানো হচ্ছে, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে নতুন করে উদ্বেগ। ও আচ্ছা। হ্যাঁ, আর এর সাথে ইউএস ইরানের মধ্যে হুমকি বিনিময়ও চলছে। এই জিওপলিটিক্যাল টেনশনগুলো সরবরাহকারদের একটু রিস্ক নিতে দ্বিধাগ্রস্ত করে তোলে আর কি। তার মানে সৌদি আরবিয়া, দুবাইয়ের বাজারেও এর প্রভাব পড়েছে? হ্যাঁ, ওই অঞ্চলের বাজারগুলোতেও চাপ দেখা গেছে, আর এই টেনশনের সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম তো সম্প্রতি $70 ছুঁয়ে ফেলেছিল। তাই নাকি? যদিও পরে কিছুটা কমেছে বলছিলেন। হ্যাঁ, কিছুটা কমেছে, কিন্তু এই যে তেলের দামের ওঠানামা, এটাও বাজারের ওপর একটা প্রভাব ফেলে। কিভাবে? মানে সেক্টর বিশেষে কি আলাদা প্রভাব পড়ে? একদম। তেলের দাম বাড়লে ধরুন পেইন্টস, অ্যাডহেসিভস, টায়ার্স, এভিয়েশন, এই সেক্টরগুলোর ওপর চাপ বাড়ে, কারণ এদের কাঁচামালের খরচ বেড়ে যায়। ঠিক। অন্যদিকে আবার ওএনজিসি, অয়েল ইন্ডিয়ার মতো যারা তেল উত্তোলন করে, তারা লাভবান হয়, কিন্তু মোটের ওপর অর্থনীতির জন্য এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বুঝলাম। আচ্ছা, আর অন্য আন্তর্জাতিক কারণ? ট্রেড পলিসি নিয়ে যেন কিছু বলছিলেন। হ্যাঁ, ওটাও একটা বড় কারণ। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে ইউনিভার্সাল ট্যারিফস লাগানোর কথা বলছেন। ওহ, আবার? হ্যাঁ, এটা বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন করে একটা চিন্তা বাড়িয়েছে। তার উপর ইউএস চায়না যে প্রাথমিক বাণিজ্য চুক্তিটা হয়েছিল, সেটার বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাটাও বাজারকে স্বস্তি দেয়নি। আচ্ছা, মানে সব মিলিয়ে একটা গ্লোবাল চাপ কাজ করছে। ঠিক তাই। এর সাথে যোগ করুন অন্যান্য গ্লোবাল মার্কেটসের অবস্থা। এশিয়া, ইউরোপের প্রধান সূচকগুলোও পড়েছে, সেটারও একটা প্রভাব আমাদের বাজারে এসেছে, মানে একটা ডমিনো এফেক্ট আর কি। আর এই ডলারের দাম কমা বা ইউএস ফেডারেল রিজার্ভের কোনো ভূমিকা? হ্যাঁ, অবশ্যই আছে। ইউএস ডলার বেশ কিছুদিন ধরেই দুর্বল হচ্ছে, প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। তার কারণ কি? কারণ হলো ইউএস ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি, সেটা প্রত্যাশার চেয়ে কম এসেছে। এর ফলে একটা ধারণা তৈরি হচ্ছে যে ইউএস ফেডারেল রিজার্ভ হয়তো বছরের শেষের দিকে ইন্টারেস্ট রেট কমাতে পারে। কমানোর সম্ভাবনা কতটা? আশা করা হচ্ছে হয়তো 25 বেসিস পয়েন্ট কাটস হতে পারে, মানে দুবারে মোট 0.50%। এই সম্ভাবনাটাই ডলারকে আরও দুর্বল করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইসব আন্তর্জাতিক কারণগুলো মিলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমাদের বাজারের ভেতরে যদি দেখি, সব সেক্টর কি একইভাবে পড়েছে? না না, তা নয়। কিছু সেক্টর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ধরুন আইটি, মেটালস, অটো, এই সেক্টরগুলো বেশ খানিকটা পড়েছে। নির্দিষ্ট কিছু স্টকসের কথা যদি বলি, টপ লুজার্স কারা ছিল? যেমন ধরুন টাটা মোটরস, প্রায় 3% পড়েছে শেয়ারটা। এছাড়াও টাইটান, ট্রেন্ট, শ্রীরাম ফাইন্যান্স, কোল ইন্ডিয়া, এগুলো বেশ উল্লেখযোগ্যভাবে পড়েছে। কিন্তু সব কি পড়েছে, নাকি কিছু ব্যতিক্রমও ছিল? হ্যাঁ, ব্যতিক্রম তো ছিলই। যেমন ধরুন অ্যাপোলো হসপিটালস, ওটা প্রায় 1% বেড়েছে। সাথে এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভ, ডক্টর রেড্ডিজ ল্যাব,
টেক মাহিন্দ্রা এগুলো কিছুটা উঠেছে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলেন না, মিড ক্যাপ আর স্মল ক্যাপ নিয়ে? হ্যাঁ, ওটা বেশ মজার। দেখুন, বিএসসি মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় 1.52% পড়েছে, কিন্তু বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স সেটা উল্টে প্রায় 1.38% বেড়েছে। আরে, এটা কি করে হলো? মানে বড় আর মাঝারি শেয়ার যখন পড়ছে তখন ছোট শেয়ারের দাম বাড়ছে, এর কারণটা কি হতে পারে? এর একটা সম্ভাব্য কারণ হতে পারে যে দেশীয় বিনিয়োগকারীরা হয়তো ভাবছেন যে বড় কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে যথেষ্ট বেড়েছে, তাই তারা এখন হয়তো বাছাই করা কিছু ছোট কোম্পানির শেয়ারের সুযোগ খুঁজছেন। এটাকে সিলেক্টিভ বাইং বলা যেতে পারে। ইন্টারেস্টিং। এই পরিস্থিতিতে এফআইআই আর ডিআইআইদের ভূমিকা কেমন ছিল? মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। দেখুন, পতনের আগের দিনের ডেটা যদি দেখি, জুন 11 তথ্য অনুযায়ী এফআইআইস কিন্তু নেট সেলার্স ছিল। ওরা প্রায় 446.31 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। ওহ, কিন্তু অন্যদিকে ডিআইআইস আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা কিন্তু নেট বায়ার্স ছিল। তারা প্রায় 1584.87 কোটি টাকার শেয়ার কিনেছে। বাহ, তার মানে দেশের ভেতরের বিনিয়োগকারীরা বাজারকে সাপোর্ট দিয়েছে। একদম, এটা বাজারের একটা অভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। বিদেশি বিনিয়োগকারীরা হয়তো একটু সতর্ক, কিন্তু দেশীয় বড় বিনিয়োগকারী সংস্থাগুলো কিন্তু বাজারের ওপর আস্থা রাখছে বা পতনটাকে একটা সুযোগ হিসেবে দেখছে। তাহলে যদি পুরো ব্যাপারটা সংক্ষেপে বলি, টানা 6 দিন ওঠার পর বাজার পড়ল মূলত গ্লোবাল কারণগুলির জন্য। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বাণিজ্য নীতি নিয়ে চিন্তা, দুর্বল ডলার আর তেলের দামের ওঠানামা। ঠিক। তবে সব সেক্টর সমানভাবে পড়েনি। বিশেষ করে স্মল ক্যাপ সেক্টর কিছুটা অন্যরকম আচরণ করেছে। আর ডিআইআই বাইং বাজারে কিছুটা হলেও ভারসাম্য রাখার চেষ্টা করেছে। একদম ঠিক বলেছেন। দেখুন, বাজারের এই ওঠানামা ভোলাটিলিটি, এটা অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে যখন আন্তর্জাতিক স্তরে এতগুলো ঘটনা একসাথে ঘটছে। তো সম্পর্জিতদের জন্য কি পরামর্শ থাকবে? দীর্ঘমেয়াদী সম্পর্জিতদের জন্য জরুরি হল কারণগুলো রেশিকালেঞ্জভাবে বোঝা, বিশ্লেষণ করা, আর নিজের যে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। প্যানিক করে লাভ নেই। ঠিক। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে গ্লোবাল কারণগুলো, বিশেষ করে ট্রেড টেনশনস আর ফেডের কার্যকলাপ, এগুলো আগামী দিনে ভারতীয় বাজারের উপর ঠিক কতটা প্রভাব ফেলবে? লং টার্ম ইম্প্যাক্টটা কি হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটাই ভাবনার বিষয়। আগামী দিনে এই বিষয়গুলো কিভাবে মোড় নেই সেদিকে নজর রাখতে হবে। অবশ্যই। আর উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করবে এই জটিল বিষয়গুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য এবং শোনার জন্য অনেক ধন্যবাদ। চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিংয়ে পরবর্তী পর্বের দিকে। ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।